সবাই দেখতে পাচ্ছ স্লাইড? হ্যালো, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের 3 নম্বর অধ্যায় শুরু করব। তো 3 নম্বর অধ্যায় হলো কোষ রসায়ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঢাকা সিটি কলেজ কেমন অনলাইন আছেন? ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের অধ্যায় হলো কোষ রসায়ন, সেল কেমিস্ট্রি, এবং আজকের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো হলো শর্করার বৈশিষ্ট্য, শর্করার কাজ এবং শর্করার প্রকারভেদ। আচ্ছা স্যার, একটা কোশ্চেন আছে এর হ্যাঁ, আগে। বলো। সেটা হলো আপনি অ্যাসাইনমেন্ট করতে দিবেন? অ্যাসাইনমেন্ট এখনো সিদ্ধান্ত হয় নাই, হয়তো দেখি সিদ্ধান্ত হলে তখন জানাবো আমরা। কেন, কোনো অন্যান্য বিষয়গুলো কি দেওয়া শুরু করেছে? না অন্যান্য কোনো বিষয় দেওয়া শুরু করেছে? জি, বাংলা তো মানে এক্সাম নেবে ছোট করে একটা মানে স্যার ফিজিক্স শুধু দিয়েছে স্যার এখন পর্যন্ত। ফিজিক্স দিয়েছে? জি স্যার। কি প্রশ্ন নাকি নাকি দিয়েছে? স্যার 3টা সেট করে দিছে, মানে আমাদের 8টা করে সৃজনশীল সমস্ত আছে ক্লাসকে 3টা সেট করে দিছে, ওখানের মধ্যে 8টা করে সৃজনশীল। ও, কোশ্চেন তৈরি করতে বলেছে নাকি না কোশ্চেন দিয়ে দিয়েছে তোমরা অ্যান্সার না, লিখবে? কোশ্চেন দিয়ে দিয়েছে, কোশ্চেন দিয়ে আমাদেরকে দিয়েছে। স্যার অ্যানসার লিখতে হবে। ও, আচ্ছা ঠিক আছে। আর ওই অ্যান্সার গুলো কিসে জমা দিতে বলেছে? ওটা পিডিএফ স্যার করে আমাদের পাঠাতে অ্যানসার হবে। করে ছবি হাতায়, মানে অ্যাসাইনমেন্ট করে ছবি তুলে পিডিএফ করে স্যারকে ইমেল অ্যাড্রেসে পাঠাইতে বলছে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা এই সিদ্ধান্ত হলে আমরা জানাবো। তো জি ঠিক স্যার। আছে, আমরা আলাপ করে পরে জানাবো। তো আমাদের আজকে চ্যাপ্টার হলো কোষ রসায়ন। আহ আসলে কোষ তো আমরা পড়েছি। তো কোষের মধ্যে আসলে অনেক ধরনের রাসায়নিক পদার্থ আছে, সব ধরনের রাসায়নিক পদার্থ আমরা পড়বো না। উল্লেখযোগ্য যে সব রাসায়নিক পদার্থ রয়েছে সেগুলোই আমরা পড়বো। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। কোষে জীবন ধারণের সব উপাদান তৈরি হয় ও বিরাজ করে। উদ্ভিদ দেহ ও বিভিন্ন অজৈব ও জৈব উপাদানের সমন্বয়ে গঠিত। বিজ্ঞানের যে শাখায় কোষস্থ বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানগুলোর বর্ণনা, পঠন পাঠন ও গবেষণা করা হয় তাকে জৈব রসায়ন বা বায়োকেমিস্ট্রি বলে। জীবদেহের জৈব রাসায়নিক পদার্থগুলোর মধ্যে কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, অন্যান্য জৈব অ্যাসিড, বিভিন্ন এনজাইম ইত্যাদি প্রধান। এখানে অনেকগুলো রাসায়নিক পদার্থগুলো আছে। আমরা যেমন কার্বোহাইড্রেট, এটা আমরা পড়বো কারণ এটা এই চ্যাপ্টারেই আছে, কার্বোহাইড্রেট বা শর্করা। লিপিড, লিপিডও এই চ্যাপ্টারেই আছে। অ্যামিনো অ্যাসিড বা আর প্রোটিন, প্রোটিন মানে আমিষ, এগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডটা হলো প্রথম যে চ্যাপ্টার ছিল কোষ, সেই কোষ আমরা নিউক্লিয়াস পর্যন্ত পড়ে আসছি। তাহলে নিউক্লিয়াসের পরে কিন্তু নিউক্লিক অ্যাসিড ছিল, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এর গঠন ছিল, সেগুলো আমরা পড়বো। তবে আমরা কোষ রসায়নের এই চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা আবার কিন্তু সেই ডিএনএ আরএনএ বা নিউক্লিক অ্যাসিডে ফিরে যাব। অন্যান্য জৈব অ্যাসিড, এই অন্যান্য জৈব অ্যাসিড আমাদের সিলেবাসে আমাদের পড়তে হবে না। আরো অনেক ধরনের জৈব অ্যাসিড আছে, অ্যাসিটিক অ্যাসিড আছে, হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছে, এগুলো সম্পর্কে আমাদের এখন পড়ার দরকার নাই, মানে আমাদের সিলেবাসে নাই। বিভিন্ন এনজাইম, এনজাইম আমাদের সিলেবাসে আছে। তাহলে আমরা এই কোষ রসায়ন চ্যাপ্টারে 4টে জিনিস পড়বো, সেটা হলো শর্করা, লিপিড, আমিষ, আর এটা হলো এনজাইম। আমরা আজকে শর্করা দিয়ে শুরু করব। শর্করা বা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। তো এটি দানাদার, যেমন আমরা জানি চিনি, চিনি উপাদান হলো সুক্রোজ। সুক্রোজ হলো এক ধরনের শর্করা। তাহলে অনেকগুলো সুক্রোজ নিয়ে একটা চিনির দানা গঠিত। তন্তুময়, যেমন পাটের আঁশ, তারপর তুলা, এগুলো সবই হলো তন্তুময় এবং এগুলো সেলুলোজ দ্বারা গঠিত বা পাউডার জাতীয় পদার্থ। হ্যাঁ, আর এমন কিছু মনোস্যাকারাইড আছে, তারা পাউডারের মতো পদার্থ। এরা স্বাদে মিষ্টি। যেমন আমরা যদি চিনি খেয়ে ধরি,
চিনি আমরা স্বাদ নিলে মিষ্টি হয়। আবার তুলা বা পাটের আঁশ এগুলো যদি মুখে আমরা দিই তাহলে দেখবো যে স্বাদবিহীন, যেহেতু এরা সেলুলোজ। তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার মানে বুঝো? অঙ্গার, অঙ্গার মানে কি? অঙ্গার মানে বুঝো সবাই? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। অঙ্গার হলো যদি আমরা কার্বোহাইড্রেটকে পুড়িয়ে ফেলি বা তাপ দিয়ে, যদি অনেক অত্যধিক তাপ দিই, যেমন কাঠ, কাঠ কিন্তু সম্পূর্ণটাই কার্বোহাইড্রেট। তাহলে কাঠকে যদি আমরা তাপ দেওয়ার ফলে পুড়িয়ে ফেলি তাহলে সেগুলো কিসে পরিণত হবে? কয়লা বা ছাই। ঠিক আছে, তাহলে এই কয়লা বা ছাই পরিণত হওয়াটাই হলো অঙ্গার। অধিকাংশই পানিতে অদ্রবণীয়। তাহলে আমরা যদি কাঠ কাঠ খেয়ে বা তুলা খেয়ে বা পাটের আঁশকে যদি পানিতে রেখে দিই তাহলে কি হবে? সেগুলো কি পানিতে মিশে যাবে? মিশবে না। তাহলে অধিকাংশ শর্করাই পানিতে অদ্রবণীয়। তবে সরল প্রকৃতির কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয়, যেমন সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ এরা পানিতে দ্রবণীয়। অ্যাসিডের সাথে মিশে এস্টার গঠন করে। এস্টার বলে একটা যৌগ আছে। এই শর্করার সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে শর্করা শর্করা প্লাস অ্যাসিড বিক্রিয়া করে এস্টার যৌগ গঠন করবে। এরা আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। তো আলোক সক্রিয় কি, যে এরা কি করে, কিছু কিছু শর্করা আছে যারা আলোর উপস্থিতিতে এক ধরনের রোটেশন করে। কেউ ডান দিকে রোটেশন করে, রোটেশন মানে ঘূর্ণন, কেউ বাম দিকে রোটেশন করে। যারা ডান দিকে রোটেশন করবে তাদেরকে বলবে ডান ঘূর্ণি যৌগ, আর যারা বাম দিকে রোটেশন করবে তাদেরকে বলবো বাম ঘূর্ণি যৌগ। তো আলোক সমানতা, এই আলোক সমানতা এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো। যখন আমরা ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ পড়বো তখন আমরা আলোক সমানতা জিনিসটা ভালো করে জানবো। তাহলে বৈশিষ্ট্যে কারো কোথাও সমস্যা আছে? বৈশিষ্ট্যে আমরা এবার কার্বোহাইড্রেটের কাজে যাব। কার্বোহাইড্রেটের কাজের মধ্যে 1 নম্বর হলো স্যার আলোক সমানতা কি বলছিলেন? আরেকবার বললে ভালো হয়, শুনি নাই আমি। আচ্ছা, আলোক সমানতা আমরা বললাম যে এটা সেকেন্ড ক্লাস যখন আমরা ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজের কাঠামো শিখব তখন আলোক সমানতা জিনিসটা কি ওখানে আমরা ডিটেলস জেনে ফেলবো। হ্যাঁ, আপাতত এটা মনে রাখো যে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ এরা হলো আলোক সমাণু যৌগ। এখন ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ জিনিসটা কি এটা পরবর্তী ক্লাসে জেনে ফেলবো। কার্বোহাইড্রেটের কাজ, জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। তাহলে আমরা যে খাবারগুলো খাই, বাংলাদেশের মানুষ যে প্রধান খাবার, সেই প্রধান খাবারটার নাম কি? বাংলাদেশের মানুষের প্রধান খাবারের নাম কি? শর্করা। 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 ভাত বা রুটি যেটাই খায় সেটাই কিন্তু শর্করা। তাহলে আমাদের দেশে হয়তো আমরা শর্করাকে প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করি, কিন্তু এমন অনেক দেশ আছে যারা শর্করা প্রধান খাদ্য না। বা ইভেন যদি আমাদের দেশে বাঘ ভাল্লুক যদি চিন্তা করি, তাদেরকে ভাত দিলে খাবে? খাবে না। তাহলে তারা খাবে হলো প্রোটিন বা তারা খাবে চর্বি, গোস্ত দিলে খাবে। তাহলে তাদের দেহে শর্করাটা কিভাবে উৎপন্ন হয়? যে যেটাই খাক সেটা কিন্তু আলটিমেটলি শর্করাতে রূপান্তর হতেই হবে। শর্করা যদি রূপান্তরিত না হয়, গ্লুকোজে যদি না আসে বা ফ্রুক্টোজে যদি না আসে, তাহলে কি হবে? যে সেটা সবাত শোষণের ফলে শক্তি উৎপন্ন করতে পারবে না। তাহলে যারা আমিষ বা লিপিড খায় তারা কি করবে? তাদের যে ওই খাদ্যগুলো গ্লুকোনিওজেনেসিস, এর আগে একটা কোনো ক্লাসে পড়াইছিলাম, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কি করবে? শর্করায় রূপান্তর হবে বা গ্লুকোজে রূপান্তর হবে। দেন সেই গ্লুকোজ গুলো তখন জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। তাহলে এই জন্য আমরা বলছি জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে শর্করা। ঠিক আছে, তাহলে যে যে ধরনের খাদ্যই খাক ওই খাদ্যগুলো পরবর্তীতে কনভার্ট হবে শর্করাতে, তারপরে সেই শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন করবে। তাহলে অশর্করা জাতীয় পদার্থ শর্করায় পরিণত হওয়ার প্রক্রিয়াটার নাম কি? গ্লুকোনিওজেনেসিস। মানে গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন, আর জেনেসিস মানে হলো উৎপত্তি। তাহলে 1 নম্বর টি সবাইকে বুঝতে পেরেছো? যে শক্তির প্রধান উৎস হিসেবে কিভাবে কাজ করে? হ্যালো,
এক নম্বরের কাজটা কি হ্যাঁ সবাই স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার 2 নম্বরে যাই। জি স্যার। উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সাপোর্টিং টিস্যু, সাপোর্টিং মানে হলো যান্ত্রিক টিস্যু। তাহলে উদ্ভিদের এরকম কিছু টিস্যু আছে, যেমন স্ক্লেরেনকাইমা, তারপর হলো কোলেনকাইমা, এই সমস্ত টিস্যু গুলো তোমার সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করে। তাহলে এই সাপোর্টিং টিস্যুর যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো তোমার শর্করা। উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে। তাহলে উদ্ভিদের যে ত্বক বা উদ্ভিদের যে মূল কাণ্ড, পাতা, তাহলে এই ধরনের অঙ্গগুলো যে গঠন করবে, যার ফলে দেহ গঠন হয়, এই দেহ গঠনকারী যে উপাদানগুলো আছে, সেগুলো গ্লুকোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, সেলুলোজ হতে পারে, স্টার্চ হতে পারে। এই যেটাই তৈরি হোক, সেটা কিন্তু অবশ্যই কার্বন কাঠামো দ্বারা তৈরি করে। প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। লুব্রিক্যান্ট জিনিসটা হলো এক ধরনের তরল, যেটা হলো আমাদের দেহে যে অস্থি সন্ধিগুলো আছে, দুই অস্থি সন্ধির মাঝে, হ্যাঁ, এই তরলগুলো থাকে। এগুলোর কাজ কি? এগুলো এই হাড়ের যে ঘর্ষণ, এক হাড় থেকে আরেক হাড়ের মধ্যে যে ঘর্ষণ, এই ঘর্ষণ জনিত আঘাত থেকে এই শর্করা বা লুব্রিক্যান্ট আমাদের রক্ষা করে। তাহলে এই লুব্রিক্যান্ট বা তরলগুলো হলো হাড়ের সন্ধিস্থলে অবস্থান করে। উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। উদ্ভিদ দেহ মানে উদ্ভিদ কোষ, আর উদ্ভিদ কোষের সঞ্চয়ী পদার্থ হলো শর্করা। তাহলে উদ্ভিদ কোষের সঞ্চয়ী পদার্থের নাম কি? উদ্ভিদ কোষের সঞ্চয়ী পদার্থের নাম কি? কারো জানা আছে? উদ্ভিদ কোষের সঞ্চয়ী পদার্থের নাম, শেষের যে এটা আছে কাজটা, কেউ বলতে পারবা? উদ্ভিদ কোষের সঞ্চয়ী পদার্থের নাম স্টার্চ। তাহলে উদ্ভিদ কোষের সঞ্চয়ী পদার্থ হলো স্টার্চ। স্যার সেলুলোজ, সেলুলোজ সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে না। হেমিসেলুলোজ। না, এগুলো সঞ্চয়ী পদার্থ না। তোমার গ্লাইকোজেন হতে পারে। গ্লাইকোজেনটা হলো সঞ্চয়ী পদার্থ, কারণ ছত্রাক জাতীয় উদ্ভিদের কোষে গ্লাইকোজেন হলো সঞ্চয়ী পদার্থ। আচ্ছা, এবার আসি আরো কাজ। কেলভিন চক্র, ক্রেবস চক্র ইত্যাদি গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশ নেয়। আচ্ছা, কেলভিন চক্র নামটা কি শুনেছো? কেলভিন চক্র এটা হলো সালোক সংশ্লেষণের অন্ধকার অধ্যায়ের একটা চক্র। এই চক্রের মাধ্যমে কি উৎপন্ন হয়? এই চক্রের মাধ্যমে শর্করা উৎপন্ন হয়। তাহলে শর্করা বা গ্লুকোজ উৎপন্ন হয়, আর সেই শর্করা বা গ্লুকোজ সমাজ শোষণের একটা ধাপ, যার নাম ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রের মাধ্যমে এই গ্লুকোজ বা শর্করা ভেঙে শক্তি উৎপন্ন করে। তাহলে এইভাবে কেলভিন চক্র এবং ক্রেবস চক্রে শর্করা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। কোনোটায় শর্করা তৈরি হচ্ছে, আর কোনোটায় শর্করা ভেঙে শক্তি উৎপন্ন হচ্ছে। বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে। তাহলে কোএনজাইম, তাহলে কোএনজাইমটা কি? কোএনজাইমটা হলো একটা রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ নিজে সক্রিয় থাকে না। এই কোএনজাইম এর সাথে যদি কোনো যৌগের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কোএনজাইম ওই যৌগকে কিছুই করতে পারবে না। কিন্তু কোএনজাইম যদি এনজাইমের সহযোগিতা পায়, তাহলে কোএনজাইম তখন কাজ করা শুরু করে। তাহলে এনজাইমের সাহায্য ছাড়া কোএনজাইম কাজ করতে পারে না। তাহলে কো মানে সহযোগী, তাহলে কার সহযোগী? এনজাইমের সহযোগী। তাহলে এই আমরা বলছি বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে। তাহলে কোএনজাইমের যে গাঠনিক অংশ বা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কি থাকবে? কার্বোহাইড্রেট থাকবে। আর কোএনজাইম সংজ্ঞাটা কি, সেটা আমরা যখন এনজাইম পড়বো তখন আমরা কোএনজাইমের সংজ্ঞাটাও ইনশাল্লাহ জেনে ফেলবো। ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিড বিপাকে শর্করা সাহায্য করে। হেমিসেলুলোজ, সেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট কোষ প্রাচীরের প্রধান উপাদান। তাহলে এই যে চারটা রাসায়নিক পদার্থ বললাম, চারটাই কিন্তু শর্করা। আমরা সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন এগুলো আমরা দেখেছিলাম কোষ প্রাচীরের রাসায়নিক পদার্থ হিসেবে কাজ করেছিল। আর কাইটিন, কাইটিন কোন ধরনের কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান? কেউ কেউ বলতে পারবা? কাইটিন কোন উদ্ভিদের কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান? কোষ প্রাচীর যখন পড়িয়েছিলাম তখন কিন্তু বলা হয়েছিল।
যখন আমরা প্রথম চ্যাপ্টারের কোষ প্রাচীর পড়াইছিলাম তখন কিন্তু এটা বলা হয়েছিল যে কাইটিন ছত্রাক ছত্রাক জাতীয় যে কোষ রয়েছে এই কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদানই হলো কাইটিন। এই হলো কাজ। আমরা এবার যাব কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগে যাব। তাহলে আমরা যে কাজগুলো পড়লাম এই কাজগুলোর মধ্যে পরের যে কাজগুলো আছে এগুলোর মধ্যে কারো কোথাও প্রবলেম আছে? পরের যে কাজগুলো পড়লাম এই কাজগুলোর মধ্যে কারো কোথাও প্রবলেম আছে? না থাকলে আমরা না স্যার। শ্রেণী বিভাগে চলে যাচ্ছি। তাহলে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ, আমরা কার্বোহাইড্রেটকে তিনটা ভিত্তির উপর নির্ভর করে আমরা ভাগ করব। 1 নম্বর ভিত্তি হলো স্বাদের উপর নির্ভর করে। স্বাদের উপর নির্ভর করে কার্বোহাইড্রেট হলো দুই ধরনের, একটা হলো সুগার আর একটা হলো নন সুগার। গঠন অণুর ভিত্তিতে মনোস্যাকারাইড আমরা 4 ভাগে ভাগ করেছি: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। আবার মনোস্যাকারাইডকে আমরা কার্বন সংখ্যার উপর নির্ভর করে কয়েক ভাগে ভাগ করব। আমরা জানি যে মনোস্যাকারাইডে কার্বন পরমাণুর সংখ্যা সর্বনিম্ন 3 এবং সর্বোচ্চ 10। তাহলে মনোস্যাকারাইড 3 থেকে 10টি কার্বন পরমাণু নিয়ে গঠিত। তাহলে আমরা 3 থেকে যদি 10টা কার্বন পরমাণু মনোস্যাকারাইডে আমরা দেখে থাকি তাহলে আমরা এই কার্বন পরমাণুর সংখ্যার উপর নির্ভর করে মনোস্যাকারাইডকে কয় ভাগে ভাগ করতে পারবো? এখানে 5টা ভাগ দেওয়া আছে, আরো ভাগ হবে। যেহেতু আমরা কার্বন সংখ্যা বলছি 10, তাহলে মনোস্যাকারাইডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? যেহেতু মনোস্যাকারাইডে কার্বন পরমাণুর সংখ্যা কত থেকে কত বললাম? 3 থেকে 10। 3 থেকে 10টি কার্বন পরমাণু হলে সেটা মনোস্যাকারাইড হবে। তাহলে আমরা এখানে বলছি কার্বন পরমাণু যদি 3 হয় মনোস্যাকারাইডে তাহলে ট্রায়োস, কার্বন 4 হলে টেট্রোস, কার্বন 5 হলে পেন্টোস, কার্বন 6 হলে হেক্সোস, কার্বন 7 হলে হেপ্টোস। তাহলে এইভাবে কার্বন 8 হলে, কার্বন 9 হলে, কার্বন 10 হলে এরকম আমরা ভাগ করতে পারি। 8 হলে অক্টোস, 9 হলে ননোস, 10 হলে ডেক্টোস। তাহলে এরকম কয় ভাগে ভাগ করছি? 8 ভাগে। তাহলে সর্বনিম্ন কার্বন পরমাণু থাকবে 3টি আর সর্বোচ্চ কার্বন পরমাণু থাকবে 10টি। তাহলে 3 থেকে 10 যদি আমরা হিসাব করি তাহলে মোট 8 ভাগে আমরা মনোস্যাকারাইডকে ভাগ করতে পারবো। কিন্তু আমাদের সিলেবাসে এই 8 ভাগের বর্ণনা নাই। আমরা সিলেবাসে পড়ব 3, 4, 5, 6 হেক্সোস পর্যন্ত পড়ব। আচ্ছা, এবার আসি ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড তো আমরা জানি ডাই মানে দুইটি মনোস্যাকারাইড থাকবে। অলিগোস্যাকারাইডে 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকে। তাহলে 3টি মনোস্যাকারাইড থাকলে ট্রাইস্যাকারাইড, 4টা থাকলে টেট্রা, পেন্টা, এভাবে 10 পর্যন্ত আমরা যাব। তাহলে একেও অলিগোস্যাকারাইডকেও আমরা 8 ভাগে ভাগ করতে পারবো। যেহেতু আমরা জানি যে 3টি হতে 10টি মনোস্যাকারাইড একক থাকলে তারা অলিগোস্যাকারাইড। পলিস্যাকারাইডকে আবার 2 ভাগে ভাগ করেছি আমরা, একটা হলো গঠন সহায়ক আর একটা হলো সঞ্চিত। এই যে আমরা বললাম, একটু আগে বলেছিলাম যে উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম কি? স্টার্চ আর গ্লাইকোজেনই নাম আছে। আর গঠন সহায়ক হলো সেলুলোজ আর পেকটিক অ্যাসিড। যেমন আমরা কোষ প্রাচীর গঠনে সেলুলোজ, পেকটিক অ্যাসিড এগুলো আমরা দেখতে পেয়েছিলাম। বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে শর্করা 2 ধরনের। একটাকে বলবো রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, আরেকটা হলো নন রিডিউসিং সুগার মানে অবিজারক শর্করা। তাহলে এটা হলো একটা আমরা আউটলাইন পেলাম। এবার আমরা বিস্তারিত যাব। 1 নম্বর হলো স্বাদের উপর নির্ভর করে কার্বোহাইড্রেট 2 প্রকার। একটা হলো সুগার বলেছিলাম আর একটা হলো নন সুগার। সুগারের বৈশিষ্ট্য, এরা স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়। যেমন গ্লুকোজ, সুক্রোজ। তাহলে আমরা যেহেতু জানি সুক্রোজ হলো চিনি অনেকগুলো সুক্রোজের নিয়ে গঠিত। তাহলে সুক্রোজকে যদি আমরা পানিতে মিশাই সহজেই পানিতে মিশে যায়। সুক্রোজ যদি আমরা স্বাদ নিই, স্বাদে আমরা মিষ্টি পাই। আর সুক্রোজ আমরা যেহেতু চিনির গঠনটা দেখেছি তাহলে এরা দানাদার। নন সুগার, এরা স্বাদে মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়। মানে সুগারের যে বৈশিষ্ট্যগুলো আছে তার সবগুলোর উল্টা। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। আমরা যদি একটা আঁশ আমরা যদি পাটের আঁশ নিই বা আমরা যদি একটা তুলা নিই
তাহলে আমরা সেটা যদি মুখে দিই তাহলে আমরা কি দেখবো? সাথে মিষ্টি না। তুলা বা আঁশকে যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি, পানিতেও মিশবে না, অদ্রবণীয়। আর এর হলো অদানাদার। আচ্ছা, এবার আমরা আসবো 2 নম্বর ভিত্তি। রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেট 4 ধরনের। 1 নম্বর হলো মনোস্যাকারাইড। গ্রিক মনো অর্থ এক, স্যাকারিন অর্থ সুগার বা চিনি। একটি মাত্র কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত সরল কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইড বলে। একটি মাত্র কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত সরল কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইড বলে। আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি। আবার আরেকটা সংজ্ঞা আমরা দিতে পারি, মনোযোগ দিয়ে শুনুন। যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে শর্করার আর কোনো ক্ষুদ্রতর একক পাওয়া যায় না। আমি আবার বলছি, যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে শর্করার আর কোনো ক্ষুদ্রতম একক পাওয়া যায় না, তাকেও মনোস্যাকারাইড বলে। আমরা এখানে যেটা লিখেছি সেটাও হবে, পরে যেটা বললাম সেটাও হবে। তোমরা বইয়ে হয়তো দেখবা হাইড্রোলাইসিস বলে একটা কথা আছে। হাইড্রোলাইসিস মানেই হলো আদ্র বিশ্লেষণ। উদাহরণ গ্লিসারলডিহাইড। আরো উদাহরণ হতে পারে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, ইরিথ্রোজ, রাইবোলোজ, অনেক নাম আছে মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড। গ্রিক ডাই মানে দুই, স্যাকারিন মানে সুগার বা চিনি। তাহলে দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলে। তাহলে এটাকেও আমরা ওইভাবে বলতে পারি যে যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে দুইটি মনোস্যাকারাইড একক পাওয়া যায় তাকে ডাইস্যাকারাইড বলে। তাহলে উদাহরণ সুক্রোজ। সুক্রোজ কোথায় থাকে আমরা বললাম? চিনিতে। চিনির গাঠনিক উপাদান হলো সুক্রোজ। আবার আমরা জানি দুধের শর্করার নাম হলো ম্যালটোজ। তাহলে সরি, দুধের শর্করার নাম হলো ম্যালটোজ না, ল্যাকটোজ। দুধে যে শর্করা আছে তার নাম হলো ল্যাকটোজ। ল্যাকটোজটা হলো দুধের শর্করা, এটাও কিন্তু একটা ডাইস্যাকারাইড। আমরা একটু আগে যেটা বললাম ম্যালটোজ, ম্যালটোজটা আবার থাকবে হলো কোথায়? ম্যালটোজটা থাকবে হলো চাল, তারপর হলো এরকম রুটি, এগুলোতে থাকবে। তো এই ম্যালটোজটাও কিন্তু একটা ডাইস্যাকারাইড, ফলেও থাকে, ফলেও ম্যালটোজ থাকে। তো এটাও একটা ডাইস্যাকারাইড। তারপর আরেকটা আছে হলো সেলোবায়োজ। সেলোবায়োজ থাকবে তন্তুময় উদ্ভিদে। তাহলে আমরা কি কি ডাইস্যাকারাইডের নাম জানলাম? সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ, সেলোবায়োজ। আমরা এখানে একটা করে দিয়েছি, কারণ একটা করে মাথায় থাকলেই আমরা যাতে পরীক্ষা লিখে আসতে পারি। অলিগোস্যাকারাইড। গ্রিক অলিগো মানে ফিউ বা স্বল্প, স্যাকারিন মানে সুগার বা চিনি। তাহলে যেসব কার্বোহাইড্রেট বা শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে অলিগোস্যাকারাইড বলে। তাহলে আমরা এখানে অলিগোস্যাকারাইডকে ভাঙলে কমপক্ষে 3টি এবং সর্বোচ্চ 10টি মনোস্যাকারাইড অণু পাবো। তাহলে এই কয়টা মনোস্যাকারাইড পাচ্ছি সেই মনোস্যাকারাইড পাওয়ার উপর নির্ভর করে আমরা অলিগোস্যাকারাইডকে 8 ভাগে ভাগ করতে পারবো। 3টি হলে তাকে বলবো ট্রাই স্যাকারাইড, 4টি হলে টেট্রা, এভাবে আস্তে আস্তে 5 হলে এক নাম, 6 হলে আরেক নাম, এভাবে 10 হলে আরেক নাম। তো আমাদের এখানে যে উদাহরণটা আমরা দিয়েছি সেটা হলো র্যাফিনোজ। র্যাফিনোজে 3টি মনোস্যাকারাইড একক রয়েছে। তাহলে র্যাফিনোজ হলো এক ধরনের ট্রাইস্যাকারাইড। র্যাফিনোজে 3টি মনোস্যাকারাইড রয়েছে। পলিস্যাকারাইড। গ্রিক পলি মানে হলো বহু, আর স্যাকারিন মানে হলো সুগার বা চিনি। তাহলে যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে অনেকগুলো 10-এর অধিক মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাকে পলিস্যাকারাইড বলে। যেমন স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, এগুলো সবই পলিস্যাকারাইড। তাহলে এই সমস্ত শর্করাকে যদি বিশ্লেষণ করি তাহলে যে মনোস্যাকারাইড অণু পাবো সেগুলো অবশ্যই 10-এর বেশি হবে। তাহলে এই ছিল কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, সেটা হলো রাসায়নিক গঠন অণুর উপর নির্ভর করে। তাহলে এই খ নম্বরে যেগুলো বললাম, তাহলে এগুলো সম্পর্কে কারো কোনো সমস্যা থাকলে বলো। এই যে আমরা রাসায়নিক গঠন অণুর উপর ভিত্তি করে যে শ্রেণীবিভাগটা বললাম, এখানে কারো কোথাও প্রবলেম আছে?
কেউ কি বলতে পারবা যে মনোস্যাকারাইডে কয়টি কার্বন পরমাণু থাকে? কেউ কি বলতে পারবা মনোস্যাকারাইডে কয়টি কার্বন পরমাণু থাকে? স্যার 3 থেকে 10। 3 থেকে 10টি কার্বন পরমাণু। থ্যাংক ইউ। স্যার 6টি। হ্যাঁ 6টিও হবে, তবে বলতে হবে 3 থেকে 10টি। 3 থেকে 10টার মধ্যে যেটাই বলবো সেটাই কারেক্ট, কিন্তু আমরা যেহেতু বলে দিয়েছি কয়টি থেকে কয়টি থাকতে পারে, এই জন্য অ্যান্সারটা হবে 3 থেকে 10টি। মনোস্যাকারাইডে 3 থেকে 10টি কার্বন পরমাণু থাকে। আচ্ছা, এবার আমরা যাব 3 নম্বর ভিত্তি। 3 নম্বর ভিত্তিটার নাম ছিল বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট 2 প্রকার। একটা হলো রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, আরেকটা হলো নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। তো প্রথমে আমরা আসবো বিজারক শর্করা। যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড বা একটি মুক্ত কিটোন গ্রুপ থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ ইত্যাদি। আচ্ছা, এখানে আমি কয়টা নাম লিখেছি। এই যে বারফোর্ড বিকারক, আর এটা হলো ফেহেলিং বিকারক, আর এটা হলো বেনেডিক্স বিকারক। তো এগুলো হলো এক ধরনের দ্রবণ। তো এই দ্রবণে কিছু যৌগ থাকে এবং সেই যৌগতে ক্ষারীয় আয়ন রয়েছে। কি রয়েছে? ক্ষারীয় আয়ন। এখন যদি আমরা গ্লুকোজ বা ফ্রুক্টোজকে এই বারফোর্ড যে বিকারক আছে এদের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই বারফোর্ড বিকারকের যে ক্ষারীয় আয়ন, সেই ক্ষারীয় আয়নটাকে বিজারিত করে ফেলবে। ঠিক আছে? বা ফেলিং বিকারকের ক্ষারীয় আয়নকে বিজারিত করে ফেলবে। যেহেতু আমরা জানি যে গ্লুকোজ এবং গ্লুকোজের গঠনে রয়েছে একটা মুক্ত অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজের গঠনে রয়েছে একটা কিটোন, এবং এরা মুক্ত অবস্থায় থাকে। এই জন্য এই সমস্ত যৌগগুলোকে যদি আমরা এই বারফোর্ড বিকারক, ফেহেলিং বিকারক, বেনেডিক্স বিকারক, এই বিকারকগুলোর সাথে আলাদা আলাদাভাবে যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে দেখা যাবে সেই বিকারকের মধ্যে যে ক্ষারীয় আয়নগুলো আছে সেই ক্ষারীয় আয়নগুলোকে শর্করার অ্যালডিহাইড বা কিটোন এরা বিজারিত করতে সক্ষম হবে। এই জন্য এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ এদেরকে আমরা বলবো বিজারক শর্করা। অর্থাৎ সকল মনোস্যাকারাইড হলো বিজারক শর্করা। আমি আবার বলছি, সকল মনোস্যাকারাইড হলো বিজারক শর্করা। তাহলে সবাই কি বিজারক শর্করা এটা বুঝতে পেরেছো? বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। আমরা এখনো কিন্তু গ্লুকোজ বা ফ্রুক্টোজের গঠনটা দেখিনি। যদি আমরা গ্লুকোজ বা ফ্রুক্টোজের গঠন দেখি, তখন আমরা দেখব গ্লুকোজে একটি মুক্ত অ্যালডিহাইড রয়েছে, আবার ফ্রুক্টোজে একটি মুক্ত কিটোন রয়েছে। ঠিক আছে? যেহেতু আমরা এখন দেখি না, আমরা এটা জেনে রাখি। এবং যদি আমরা এই মুক্ত অ্যালডিহাইড যুক্ত একটা যদি আমরা গ্লুকোজের সাথে আমরা বারফোর্ড বিকারকের বিক্রিয়া ঘটাই, তাহলে বারফোর্ড বিকারকের মধ্যে থাকবে হলো ক্ষারীয় আয়ন। সেই ক্ষারীয় আয়নকে অ্যালডিহাইড বিজারিত করে ফেলবে। বা যদি আমরা এই বারফোর্ড বিকারকের সাথে যদি আমরা ফ্রুক্টোজের বিক্রিয়া ঘটাই, তাহলে ফ্রুক্টোজের যে কিটোন আছে সেই ফ্রুক্টোজের কিটোন বারফোর্ড বিকারকের ক্ষারীয় আয়নকে বিজারিত করে ফেলবে। এই জন্য এদেরকে আমরা বলবো রিডিউসিং সুগার। আচ্ছা, এবার আসবো নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। তাহলে যেসব শর্করা বা কার্বোহাইড্রেটে একটিও মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ না থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না, তাদেরকে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা বলে। যেমন হেমিসেলুলোজ, কাইটিন, সেলুলোজ এগুলো সবই হলো অবিজারক শর্করা। সুক্রোজ এরা সবই অবিজারক শর্করা। তাহলে এরা অবিজারক কেন? তাহলে আমরা জানি যে কমপক্ষে একটা কি থাকতে হবে, একটা মুক্ত অ্যালডিহাইড বা একটা মুক্ত কিটোন থাকতে হবে, তাহলেই তারা কিন্তু বিজারক শর্করা হওয়ার ক্ষমতা রাখে। যেহেতু হেমিসেলুলোজ বা কাইটিন, এই হেমিসেলুলোজ হলো অনেকগুলো গ্লুকোজের পলিমার, বা কাইটিন হলো এরাও অনেকগুলো মনোস্যাকারাইড বা গ্লুকোজের পলিমার। তাহলে যখন একটা গ্লুকোজ আরেকটা গ্লুকোজের সাথে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু ওই অ্যালডিহাইড তখন কিন্তু
অ্যালডিহাইডের যে মুক্ত মুক্ত থাকার যে অস্তিত্ব সেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই কারণে তখন আর তারা বিজারক ক্ষমতা থাকে না, তখন এই জন্য অবিজারক হয়ে যায়। আমরা যদি সুক্রোজ নিয়েও আলোচনা করি, সুক্রোজের গঠনে আমরা দেখব এখনো গ্লুকোজ এবং এখনো ফ্রুক্টোজ থাকে। তাহলে যখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আলাদা থাকবে তখন গ্লুকোজে মুক্ত অ্যালডিহাইড থাকবে এবং ফ্রুক্টোজ একটা মুক্ত কিটোন গ্রুপ থাকবে। কিন্তু গ্লুকোজ যখন ফ্রুক্টোজের সাথে বন্ড গঠন করে সুক্রোজ তৈরি করে ফেলবে, তখন সুক্রোজ তৈরি করে ফেলার কারণে সুক্রোজের মধ্যে আর কখনোই মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোনের অস্তিত্ব থাকবে না। এই কারণে সুক্রোজ হয়ে যাবে তখন অবিজারক শর্করা। তাহলে কি আমরা বিজারক শর্করা আর অবিজারক শর্করা এই দুটার সংজ্ঞা বুঝতে পেরেছি? এটা রেসপন্স করো। বিজারক শর্করা বা অবিজারক শর্করা এগুলোকে আমরা বুঝতে পেরেছি সবাই? এটা রেসপন্স করো। হ্যাঁ, বিজারক শর্করা আর অবিজারক শর্করা এগুলো কি আমরা বুঝেছি সবাই? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বলো তাহলে আমরা আজকে যে ক্লাসগুলো নিলাম এগুলোর মধ্যে কারো কোথাও জটিলতা আছে নাকি সেটা বলো। যে ক্লাসিফিকেশন গুলো পড়ালাম, অ্যালডিহাইড বা কিটোনের নাম তো শুনেছো তাই না? অ্যালডিহাইড হলো একটা কার্যকরী মূলক, কিটোন হলো একটা কার্যকরী মূলক। হ্যাঁ, এখানে আরেকটা কথা জেনে রাখো, যে সমস্ত শর্করাতে অ্যালডিহাইড গ্রুপ থাকবে তাকে বলা হবে অ্যালডোজ, আর যেসব শর্করায় কিটোন গ্রুপ থাকবে তাদেরকে বলা হবে কিটোজ। হ্যাঁ, এটা একটু মনে রেখো। তাহলে অ্যালডিহাইড গ্রুপ যেসব শর্করায় থাকে তাকে বলা হবে অ্যালডোজ শর্করা, আর যেসব শর্করাতে কিটোন গ্রুপ থাকবে তাদেরকে বলা হবে কিটোজ শর্করা। আচ্ছা, আমরা গত যে চ্যাপ্টার পড়েছি কোষ বিভাজন, সেখানে আমরা কয়েকটা অনুধাবনমূলক কোশ্চেন একটু পর্যালোচনা করি। তাহলে আমরা এখানে 1 নম্বর অনুধাবন কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস ঘটে কেন? তাহলে এটা হলো কোশ্চেন। এই কোশ্চেনে আমরা কি কি অ্যান্সার দেব? সবাই কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা দেখে বলো যে এখানে আমরা কি কি জিনিসের অ্যান্সার দেব। অনুধাবনমূলক কোশ্চেন আমরা বরাবরই বলে আসছি, একটা কোশ্চেন প্রকাশিত আর একটা কোশ্চেন লুকায়িত আছে। তাহলে এখানে কোন কোশ্চেনটা লুকায়িত? কেউ পারলে বলো, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস ঘটে কেন? পারবো না? আচ্ছা, এখানে একটা লুকায়িত কোশ্চেন হলো হ্যাপ্লয়েড জীব কাকে বলে? এটা কি এখন কেউ পারবা হ্যাপ্লয়েড জীব কাকে বলে? এক সেট, স্যার 2 সেট ক্রোমোজোম যেটা না থাকে। 2 সেট না, 1 সেট হবে। সরি, 1 সেট। এক সেট 1 সেট, ক্রোমোজোম, সরি। 1 সেট ক্রোমোজোম যুক্ত কোষকে আমরা বলবো হ্যাপ্লয়েড, আর 1 সেট ক্রোমোজোম যুক্ত জীবকে বলবো আমরা হ্যাপ্লয়েড জীব। তাহলে এখন হ্যাপ্লয়েড যদি জীব হয় তাহলে পুরুষও হ্যাপ্লয়েড জীব এবং স্ত্রীও হ্যাপ্লয়েড জীব। তাহলে পুরুষেরা যখন জনন কোষ বা শুক্রাণু তৈরি করবে সেটাও হ্যাপ্লয়েড, এবং স্ত্রীরা যখন জনন কোষ বা ডিম্বাণু তৈরি করবে সেটাও হ্যাপ্লয়েড। তাহলে এই হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড এই শুক্রাণু ডিম্বাণু যখন মিলিত হয় তখন হয়ে যায় জাইগোট, জাইগোট হয়ে যায় ডিপ্লয়েড। আর আমরা জানি ডিপ্লয়েড উদ্ভিদে বা ডিপ্লয়েড জাইগোটে কি হবে? মায়োসিস ঘটে। তখন এই জাইগোট মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যাবে। জাইগোট যখন মায়োসিস হবে তখন যে কোষগুলো তৈরি করবে সেই কোষগুলো আবার কিন্তু হ্যাপ্লয়েড হয়ে যাবে। এইভাবে হ্যাপ্লয়েড যে কোষগুলো হবে সেই হ্যাপ্লয়েড কোষগুলো আবার মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়ে নতুন হ্যাপ্লয়েড জীব গঠন করে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা এটা ব্যাখ্যা দিব। তাহলে আমরা প্রথমে হ্যাপ্লয়েড জীব বলবো এবং কেন জাইগোটে মায়োসিস ঘটে হ্যাপ্লয়েড জীবে সেটা আমরা পরে বলবো। ঠিক আছে, এবার আসি খ নম্বরে খেয়াল করো, হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষে যে বিভাজন হয় তার গুরুত্ব লিখো। আচ্ছা, এখানে তাহলে হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষে যে বিভাজন, এটা একটা অংশ। কোন বিভাজন ঘটবে? হ্যাপ্লয়েড প্রকৃতকোষী জীবের অঙ্গজ কোষে কোন বিভাজন ঘটবে? স্যার মাইটোসিস। হ্যাঁ, মাইটোসিস ঘটবে, কারণ আমরা জানি মাইটোসিস হ্যাপ্লয়েডেও ঘটে আবার ডিপ্লয়েড কোষেও ঘটে।
তাহলে যেহেতু বলছি হ্যাপ্লয়েড প্রকৃত কোষে জীব, তাহলে অবশ্যই এখানে মাইটোসিস ঘটবে। তাহলে তার গুরুত্ব আমরা লিখে দেবো, 2-3টা গুরুত্ব লিখে দিলেই এর অ্যান্সার হয়ে গেল। এবার আরেকটা আমরা দেখবো, হ্যাপ্লয়েড কোষে মায়োসিস ঘটে না কেন। তাহলে এখানে একটা হলো হ্যাপ্লয়েড কোষ কাকে বলে আর কেন মায়োসিস ঘটে না। তো হ্যাপ্লয়েড কোষ কাকে বলে সেটা তো আমরা একটু আগে জানলাম, যে এক সেট ক্রোমোজোম যুক্ত কোষকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়। আর মায়োসিস ঘটে না কেন, এটার ব্যাখ্যা কি কেউ দিবা? কেন মায়োসিস ঘটে না? স্যার হ্যাপ্লয়েড কোষে তো এক সেট ক্রোমোজোম থাকে, তার জন্য হুম, তো আর মায়োসিস ঘটার প্রয়োজন পড়ে না। যদি 2 সেট থাকতো তাহলে না মায়োসিস ঘটার প্রয়োজন পড়তো। হ্যাঁ এটা আর এইভাবেই তোমরা, এমনিও স্যার, হ্যাঁ বল, এটা এইভাবে অ্যান্সার আর স্যার দিবা। বলো বলো বলো। আচ্ছা স্যার, আর এমনিতেও স্যার কি জানি, হ্যাঁ, যদি মায়োসিস ঘটে তাহলে তো হয়ে যাবে, কি জানি বলে, এই এক সেট ক্রোমোজোম ভাগ হয়ে যাবে। এরপরে আর কি জীবের যে বৈশিষ্ট্যটা থাকবে এটা আর থাকবে না। হ্যাঁ অনেকটা হয়েছে। আর একটু ভালো করে বলে দিই আমি, যে হ্যাপ্লয়েড কোষ কাকে বলে এটা তো আমরা সবাই জানি। আর এখানে এই কথাটা বলতে হবে যে হ্যাপ্লয়েড কোষে যদি মায়োসিস, আমরা হ্যাপ্লয়েড কোষে যে ক্রোমোজোম সংখ্যা সেটা হলো এক সেট, আর এক সেট ক্রোমোজোমকে আমরা এন দ্বারা সূচিত করি। তাহলে এই এক সেট ক্রোমোজোম বা এন সংখ্যক ক্রোমোজোমে বিশিষ্ট কোষে যদি মেয়োসিস বিভাজন ঘটতো, তাহলে কি হতো, উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা দাঁড়াইতো n/2, মানে এক সেট ক্রোমোজোম অর্ধেক হয়ে যেত, যেটা বাস্তবে কখনোই সম্ভব না। হ্যাঁ এইভাবে তোমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ এক সেট ক্রোমোজোমকে আমরা এন দ্বারা সূচিত করি, আর এই এন সংখ্যক বা এক সেট ক্রোমোজোম যুক্ত কোষে যদি মাসিক বিভাজন ঘটতো, তাহলে উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা দাঁড়াইতো n/2, যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। এই কারণে হ্যাপ্লয়েড কোষে মাসিক বিভাজন ঘটে না। তাহলে এই ছিল এর অ্যান্সার। আচ্ছা এখন আজকের বা এর আগের চ্যাপ্টারের কারো কোথাও যদি প্রবলেম থাকে বলো। স্যার জাইগোটে মিওসিস কোষ বিভাজনের পরেও যদি, তারপরে তো মাইটোসিস কোষ বিভাজন চলতে থাকবে মিওসিসের পরে, হ্যাঁ, ওই সময় কি স্যার ওইটার নাম জাইগোট থাকবে? না না না, জাইগোট তো বিভাজিত হয়ে গেল। জাইগোট কি প্রক্রিয়ায় বিভাজিত হলো? মায়োসিস। তাহলে জাইগোট মনে করো যে কি স্যার? জাইগোট মনে করো যে 4টে কোষ তৈরি করলো, সেই 4টা কোষ সবগুলো কোষই কি হলো? হ্যাপ্লয়েড। জাইগোট আমরা জানি যে মায়োসিস ঘটলে একটা কোষ কয়টা কোষ তৈরি করতে পারে? 4টে। কারণ প্রথম মায়োসিস, 4টা। হ্যাঁ প্রথম মায়োসিসে 2টা, আর দ্বিতীয় মায়োসিস হলো 2টা, এবং যে কোষগুলো তৈরি হবে সেই কোষগুলো সবই হ্যাপ্লয়েড। এখন এই হ্যাপ্লয়েড যে কোষগুলো তৈরি হলো, হ্যাঁ সেই হ্যাপ্লয়েড কোষগুলো কি আমরা বলবো, এই হ্যাপ্লয়েড কোষগুলো তখন আবার কি হবে, তোমার হলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে বড় হতে থাকবে। হ্যাঁ বড় হয়ে তখন তারা কি করবে, হ্যাপ্লয়েড জীব তৈরি করবে। সেই হ্যাপ্লয়েড জীব কোনোটা পুরুষ হতে পারে, কোনোটা স্ত্রী হতে পারে, ঠিক আছে? এইভাবে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ আছে, তাদের অঙ্গজ দেহটা হলো হ্যাপ্লয়েড, এবং মানে স্যার তাদের, যতক্ষণ পর্যন্ত এটা ডিপ্লয়েড কোষ আকারে থাকবে ওইটাকে জাইগোট বলতে পারবো। ইয়েস, এবং এদের ক্ষেত্রে জাইগোট খুব বেশিক্ষণ থাকে না। হ্যাঁ জাইগোট হওয়া মাত্রই মাইসিস ঘটে যায়। ওকে, হ্যাঁ স্যার। তাহলে এই ব্যাপারটা বুঝতে পেরেছো, জাইগোটে কিভাবে মাইসিস ঘটে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর স্যার হ্যাঁ বলো। কি জানি, শুক্রাণু ডিম্বাণু, ওইটা তো স্যার ডিপ্লয়েড, এটা স্যার কোন কোষ স্যার ওইটা বুঝতেছি না। শুক্রাণু বা শুক্রাণু আর ডিম্বাণু হলো হ্যাপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ, আর দুইটার মিলনের ফলে যেটা হয় ওইটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। হ্যাঁ ওটা হলো ডিপ্লয়েড জাইগোট। যেমন আমাদের দেহ কিন্তু, আমাদের যে বর্তমান দেহ সেটা কিন্তু ডিপ্লয়েড। কিন্তু আমরা যখন শুক্রাণু তৈরি করব পুরুষরা, আর স্ত্রীরা যখন ডিম্বাণু তৈরি করবে, তখন আবার হয়ে যাবে হ্যাপ্লয়েড। তাহলে আমাদের মাসিস ঘটছে কখন? আমাদের মাসিস ঘটছে যে শুক্রাণু তৈরি হওয়ার সময়, আর ডিম্বাণু তৈরি হওয়ার সময়। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কি ঘটছে, শুক্রাণু কিন্তু, বা যখন ডিম্বাণু তৈরি হচ্ছে তখন কিন্তু মায়োসিস ঘটছে না, যখন জাইগোট হচ্ছে তখন তাদের ক্ষেত্রে মায়োসিস ঘটে। আর আমাদের কি হচ্ছে, জাইগোট হওয়ার আগেই যখন জনন কোষ তৈরি হয় তখন আমাদের দেহে মায়োসিস ঘটে যায়। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা ধন্যবাদ, তাহলে আর সময় বেশি নাই, তো ভালো করে পড়াশোনা করো সবাই। আজকের মতো ক্লাস প্রায় শেষ পর্যায়ে।